অ্যাটমিক স্ট্রাকচার আমরা শেষ করেছি, করে আমরা পিরিয়ডিক টেবিলে এসেছি। পিরিয়ডিক টেবিল তোমাদের বেশ কিছুটা পরিচিত এবং তোমরা ক্লাস 10-এ কিছুটা করেছো। পিরিয়ডিক টেবিল হচ্ছে এমন একটা ব্যবস্থা, ধরো এই পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক মৌল আছে কতগুলো, 92টা। তারপর অনেক কৃত্রিম মৌল আবিষ্কার হয়েছে 26টা মতো, এখন তো সব মিলিয়ে 118টা এলিমেন্ট আছে। তো এখন এদের ধর্ম, কেমিস্ট্রি পড়া মানেই তো তাই যে এই মৌলগুলোর ধর্মকে অনুধাবন করা, বোঝার চেষ্টা করা, এবং এরা পরস্পর কম্বাইন করে যে নতুন কম্পাউন্ডস তৈরি করে তাদের প্রপার্টি কেমন হবে, কেন হবে, সেটা বোঝার চেষ্টা করায় কেমিস্ট্রি পড়ার একটা খুব উল্লেখযোগ্য অংশের মধ্যে পড়ে। তাহলে এই এলিমেন্টগুলোর প্রপার্টিকে স্মরণ রাখা, এইটা কেমিস্ট্রি পড়ার একটা খুব প্রাথমিক বিষয়। প্রাথমিক বিষয় বলে দিলে তো হবে না। এই যে 92টা মৌল, এদের প্রপার্টি আলাদা আলাদা করে মনে রাখা মানে প্রায় একটা অসম্ভব মতো ব্যাপার। মেন্ডেলিভ বলে একজন বিজ্ঞানী, তিনি এটা বহু আগে বুঝতে পেরেছিলেন। তিনি কেমিস্ট্রিরই ছাত্র ছিলেন, পরবর্তীতে তিনি কেমিস্ট্রি পড়াতে আসেন, শিক্ষকতা করতে আসেন। শিক্ষকতা করার সময় তার মনে হয়েছিল, তখন এতগুলো মৌল আবিষ্কারও হয়নি, যে 92টা মৌলের কথা বলছি এখানে, প্রাকৃতিক মৌল, কৃত্রিম মৌল আরো 26টা, এত এলিমেন্টস তখন ছিল না। কিন্তু তখনই মেন্ডেলিফের মনে হয়েছিল যে আলাদা আলাদা করে এই এলিমেন্টগুলোর প্রপার্টি স্মরণ রাখা খুবই একটা দুষ্কর কাজ। আবার এমন অনেক এলিমেন্ট পাওয়া যায় যাদের প্রপার্টিটা একরকম, আবার এমন এলিমেন্টও কম নয় যাদের প্রপার্টি সম্পূর্ণ ভিন্নধর্মী, টোটালি উল্টো দিকে। তো মেন্ডেলিভ যখন মাস্টারি করছেন, শিক্ষকতা করছেন, তখন তিনি এটা নিয়ে ভাবলেন যে ছাত্রদের যদি কিছু সুবিধাজনক রাস্তা বাতলে দেওয়া যায়, যদি এমন কিছু অ্যারেঞ্জ করা যায় এলিমেন্টগুলোকে নিয়ে, যাতে যে সমস্ত এলিমেন্টের প্রপার্টি একরকম তারাকে একদিকে সাজানো হলো, যে সমস্ত এলিমেন্টের প্রপার্টি আলাদা আলাদা তাদেরকে আলাদা দিকে সাজানো হলো, তাহলে সেরকম একটা টেবিল যদি বানানো যায়, তাহলে ছাত্রদের কাছে বিষয়টা মনে রাখাটা অনেকটা সহজ হয়ে পড়ে। মেন্ডেলিভ যে একাই বিষয়টা ভেবেছিলেন এমন কিন্তু নয়। তোমরা পড়েছো ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র, তাই না? নিউল্যান্ডের অষ্টক সূত্র, ল অফ অক্টেট, যেটা মেন্ডেলিফের পিরিয়ডিক লয়ের অনেকটা কাছাকাছি। এরা মেন্ডেলিফের আগে বা ভেবেছিলেন বা মেন্ডেলিফের সমসাময়িক ভেবেছিলেন যে একটা কিছু ব্যবস্থা দেখতে হবে, এভাবে চলতে পারে। এবং শুধু ব্যবস্থা আরবিটারি দেখলে হবে না, যেটাকে এখানে বসিয়ে দিলাম, ওটাকে ওখানে বসিয়ে দিলাম, দিয়ে টেবিল বানালাম, একটা নিয়ম। এই যে প্রপার্টিগুলো, এই যে প্রপার্টিগুলো, কিছু মৌলের প্রপার্টি একরকম, কিছু মৌলের প্রপার্টি আলাদা, এই যে চেঞ্জটা হয়, এটাও ধরা পড়েছিল তাদের চোখে। এই চেঞ্জের মধ্যেও কোথাও একটা এমন টিউন আছে, এমন সুর আছে যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এই কারণের জন্য চেঞ্জটা দেখা যাচ্ছে। তারা সেই কারণটা খুঁজবার চেষ্টা করেছে যে চেঞ্জটা কেন হচ্ছে, এবং এই কারণটা খুঁজে পেয়ে সেটাকে একটা ফর্মুলায় ফেলতে চেয়েছিলেন। হ্যাঁ, একেবারে আনাড়ির মতো এটা এখানে ওটা ওখানে না করে একটা ফর্মুলা ভিত্তিক কিছু বানানো যায় কিনা দেখেছিলেন। তোমরা হিস্টোরি, এই যে ত্রয়ী সূত্রের কথা বললাম বা ল অফ অক্টেটের কথা বললাম, এগুলো সব বাতিল হয়ে গেছে। এমনকি মেন্ডেলিফের পিরিয়ডিক লও বাতিল হয়ে গেছে, সংশোধন হয়েছে। বাতিল কথাটা অবশ্য সেভাবে ব্যবহার করা উচিত নয়, কারেকশন করা হয়েছে। তো নিউল্যান্ডের অক্টেট ল তোমরা জানো, সেখানে নিউল্যান্ড বলেছিলেন এলিমেন্টগুলোকে যদি তাদের অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে সাজানো যায়, তাহলে প্রতি 8th এলিমেন্টে প্রথম এলিমেন্টের প্রপার্টিটা ফেরত আসবে।
প্রতি অষ্টম মৌলে গিয়ে প্রথম মৌলের ধর্মটা ফেরত আসবে। উনি কিছুটা সাকসেসফুল হয়েছিলেন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিষ্ক্রিয় গ্যাসগুলো তখন সেভাবে জানা ছিল না। তারপর এইথ এলিমেন্টটা ছিল সোডিয়াম। লিথিয়াম আর সোডিয়ামের প্রপার্টি একই রকম ছিল। আবার সোডিয়াম থেকে স্টার্ট করে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পারলেট, পটাশিয়ামের প্রপার্টি কিন্তু সোডিয়ামের প্রপার্টির কাছাকাছি ছিল। শুধু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কেন, বোরনের সাথে অ্যালুমিনিয়ামের মিল পাওয়া গিয়েছিল, কার্বনের সাথে সিলিকনের, সেগুলোও তো এইথ এলিমেন্ট, প্রতি অষ্টম মৌল। কিন্তু নিউল্যান্ড পটাশিয়ামের পর আর খুব এগোতে পারলেন না। বুঝতে পেরেছ? এরপর এইথ এলিমেন্ট যেটা পাওয়া গেল তার প্রপার্টি আর পটাশিয়ামের সাথে মিলল না। ফলে ল অফ অক্টেটটা বাতিল হয়ে গেল। ত্রয়সূত্র তো আগেই বাতিল হয়েছিল। মেন্ডেলিফের পিরিয়ডিক লটা অনেকটা ল অফ অক্টেটের মতো, একটু তফাৎ আছে। মেন্ডেলিফ বলেছিলেন মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো যায় তাহলে তাদের রাসায়নিক ধর্ম ঘুরে আসবে। If the elements are arranged in order to their increasing atomic weight, their property returns back. ফেরত আসবে প্রপার্টিটা আগের মতো। প্রপার্টিজ আর পিরিয়ডিক, ঘুরে ঘুরে আসে, এই কথাটা বলেছিলেন। পিরিয়ডিক বাংলায় বলে পর্যাবৃত্ত। কাকে বলে? যে জিনিসটা একটা নির্দিষ্ট গ্যাপে বারবার ঘটতে থাকে তাকে বলে পিরিয়ডিক বা পর্যাবৃত্ততা। বুঝতে পেরেছ? তাহলে প্রপার্টি পিরিয়ডিক শব্দটার মানে কি? একটা নির্দিষ্ট সময় গ্যাপে গ্যাপে প্রপার্টিটা ফেরত আসবে। সেই গ্যাপটা কিসের ভিত্তিতে? মেন্ডেলিফ বলেছিলেন অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে। নিউল্যান্ড আর মেন্ডেলিফে তফাৎ কোথায়? নিউল্যান্ড বলেছিলেন প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মটা ফেরত আসবে। মেন্ডেলিফ এইখানটাতে ডিফার করলেন। উনি নিশ্চিত করে অষ্টম মৌল বললেন না, উনি বললেন ধর্মটা ফেরত আসবে। সেটা অষ্টম মৌলেও হতে পারে, 18তমতেও হতে পারে, অন্য কোথাও হতে পারে। শুধু এই তফাৎটুকুর জন্য কিন্তু মেন্ডেলিফ টিকে গেলেন, নিউল্যান্ড সংখ্যা নির্দিষ্ট করতে গিয়ে বাতিল হয়ে গেল। বুঝতে পেরেছ? কিন্তু মেন্ডেলিফের পিরিয়ডিক লটাতেও আমরা দেখেছি পরবর্তীতে অনেক কিছু ত্রুটি ধরা পড়েছে। তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েওছো, ক্লাস 11-এ কিন্তু একান্ত এই জিনিসগুলো পড়ার নয়, আমি একটু পুরোনো দিনের গল্প করার মতোই করছি। মেন্ডেলিফ যে পিরিয়ডিক টেবিলটা সাজিয়েছিলেন সেখানে 1 থেকে 8 এরকম 8টা, উনি প্রথমত দুভাগে ভাগ করেছিলেন পিরিয়ডিক টেবিলকে। একটা ভার্টিক্যাল, উলম্ব বলা হয় বাংলায়, ভার্টিক্যাল ভাগ, আর একটা হরাইজেন্টাল বা অনুভূমিক ভাগ। হরাইজেন্টাল ভাগগুলোকে বলা হতো পিরিয়ড বা পর্যায়, এগুলোকে বলা হতো পর্যায়, পর্যায় বা পিরিয়ড। আর এই উলম্ব ভাগগুলোকে বলা হতো ভার্টিক্যাল স্প্লিট। এটাকে বলা হতো শ্রেণী। এখন শিকারি দিচ্ছে সবাই শ্রেণী। তো মেন্ডেলিফের যেটা অরিজিনাল পিরিয়ডিক টেবিল সেখানে 7টা পর্যায় ছিল, 7টা পিরিয়ড ছিল, আর 9টা গ্রুপ। অ্যাকচুয়ালি পরে যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হলো তখন 0 গ্রুপে জায়গা দেওয়া হলো। 1 থেকে 8 এবং 0 এই মিলিয়ে 9টা গ্রুপ। প্রত্যেকটা গ্রুপ আবার এ আর বি দুটো সাব গ্রুপে ভাগ ছিল, একমাত্র 8 আর 0 বাদে। তো তোমরা জানো, পড়েছ, হয়তো মনেও থাকতে পারে যে মেন্ডেলিফের এই পিরিয়ডিক টেবিলে অনেক ভুল ভ্রান্তি ছিল, কিন্তু মেন্ডেলিফ মোটামুটি ম্যানেজ করে ফেলেছিলেন এলিমেন্টগুলোকে। সমধর্মী মৌলকে একদিকে এবং বিষমধর্মী মৌলকে আলাদা দিকে রাখার ক্ষেত্রে মেন্ডেলিফ মোটামুটি সাকসেসফুল হয়েছিলেন। কিন্তু এটা অবশ্যই বলতে হবে, এই সাকসেস পাওয়ার পথে
উনি কয়েকবারই নিজের নিয়মকে ভেঙেছেন। যেমন উনি পটাশিয়ামকে আর্গনের পরে জায়গা দিয়েছেন, কারণ পটাশিয়ামকে যদি আর্গনের আগে জায়গা দিতে হয় তাহলে পটাশিয়াম এমন মৌলের সাথে বসানো হবে যাদের সাথে পটাশিয়ামের প্রপার্টির কোনো মিল নেই। কিন্তু আর্গনের পরে জায়গা দিলে অবশ্যই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদের সাথে একসাথে পটাশিয়াম চলে আসবে যাদের সাথে কিনা প্রপার পটাশিয়ামের ধর্মের মিল আছে। তাহলে এখানে ভায়োলেশনটা কোথায় হলো? আর্গনে অ্যাকচুয়ালি পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39.1 আর আর্গনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 39.9। তাহলে হিসাব অনুযায়ী আর্গন তার পরে থাকার কথা, পটাশিয়াম তার আগে থাকার কথা। কিন্তু তাই করতে গেলে পটাশিয়ামকে এমন এলিমেন্টের সাথে বসাতে হয় যাদের সাথে পটাশিয়ামের ধর্মের মিল নাই, আর্গনকে এমন এলিমেন্টের সাথে তাকে জায়গা দিতে হয় যাদের সাথে আর্গনের প্রপার্টির কোনো মিল নাই। তখন মেন্ডেলিভ নিজের নিয়মটাকে ভেঙে দিলেন, যার অ্যাটমিক ওয়েট কম তাকে পরে বসালেন, মূল উদ্দেশ্যটা স্থির রাখার জন্য। এরকম অনেক ত্রুটি আছে। যেমন গ্রুপ 8-এ উনি 3টে করে এলিমেন্ট ঢুকিয়ে দিয়েছিলেন, আয়রন, কোবাল্ট, নিকেল। কেন ঢুকিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ল্যান্থানাইট মৌল বলে আমরা যে 14টা মৌলকে চিনি তারা পিরিয়ডিক টেবিলের একটা পিরিয়ডের একটা গ্রুপে থাকে। কেন রাখা হচ্ছে মেন্ডেলিফের কোনো এক্সপ্লানেশন দিতে পারেনি, কিন্তু উনি রেখেছিলেন। ওনার মূল জিনিসটা মাথায় রেখে যে সমধর্মী মৌল যাদের প্রপার্টিগুলো একই রকম তাদেরকে একই দিকে রাখতে হবে, যাদের প্রপার্টি আলাদা তাদের আলাদা দিকে রাখতে হবে। এই মূল জিনিসটাকে মাথায় রেখে উনি এলিমেন্টগুলোকে সাজাতে গিয়েছিলেন। তাতে একটা ফর্মুলা বানিয়েছিলেন, সেই ফর্মুলাটা যখন কাজে এসেছে ব্যবহার করেছেন, যখন কাজে আসেনি ব্যবহার করেন। বিজ্ঞানীরা দেখলেন যে তো অনেকটা সাকসেস আছে। তাহলে যে যে জায়গাটা ভ্রান্তি আছে, ভুল আছে মানে নিজের ফর্মুলাকে ভায়োলেট করে উনি কাজ করেছেন, সেই জায়গাটা একটু বেছে দেখা যাচ্ছে কেন এরকম হচ্ছে। অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা যেটা বের করলেন সেটা হচ্ছে মেন্ডেলিভ বা নিউল্যান্ড তারা গোড়ায় একটা গলদ করে ফেলেছিলেন। ওরা মৌলগুলোকে তাদের ইনক্রিজিং অ্যাটমিক অর্ডারে ওরা সাজানোর চেষ্টা করছিলেন, কিন্তু মৌলের যে ধর্ম তার সাথে অ্যাটমিক ওয়েটের কোনো রিলেশন নাই। এলিমেন্টগুলোর যে প্রপার্টি তার সাথে অ্যাটমিক ওয়েটের কোনো সম্পর্ক নাই। কার সম্পর্ক আছে? অ্যাটমিক নাম্বারের। অ্যাটমিক নাম্বার তোমরা জানো, নাম্বার অফ ইলেকট্রনস আর প্রোটনস ইন অ্যান অ্যাটম। আরো বেশি করে বলতে গেলে ইলেকট্রন বিন্যাসের সম্পর্ক আছে, ইলেকট্রনিক কনফিগারেশনের সম্পর্ক আছে। তখন বিজ্ঞানীরা মেন্ডেলিফের পিরিয়ডিক লটাকে পাল্টে দিলেন, বললেন এলিমেন্টগুলোকে তাদের ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার অনুযায়ী যদি আমরা সাজাই, ইফ উই অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, তাহলে পরে তাদের প্রপার্টিগুলো ফেরত আসবে। এবং অদ্ভুতভাবে দেখা গেল যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে সমস্ত গোলযোগ একমাত্র ল্যান্থানাইট মৌলগুলো ছাড়া বাকি সমস্ত মৌলের যে গন্ডগোল হচ্ছিল সেগুলো দূর হয়ে গেল। একই থাকলো, মানে অবস্থানগুলো একই থাকলো, কিন্তু গন্ডগোলগুলো অনেকটা দূর হয়ে গেল। যেমন ধরো আর্গন আর পটাশিয়াম, আর্গনের অ্যাটমিক ওয়েট ছিল পটাশিয়ামের চাইতে বেশি, সেজন্য আমাদের মনে হচ্ছিল যে রুলটা ভায়োলেটেড হচ্ছে। কিন্তু যদি অ্যাটমিক নাম্বার ধরতে যাও, আর্গনের অ্যাটমিক নাম্বার 18, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, তাহলে আর্গনেরই তো আগে থাকার কথা পটাশিয়ামের চাইতে। এরকম করে সমস্ত সমস্যাগুলোকে প্রায় দূর করে ফেলা গেল। একমাত্র ল্যান্থানাইটগুলোকে ঠিক মতো আয়ত্ত করা গেল না, ওরা একই জায়গায় থাকলো। একটা এক্সপ্লেনেশন অবশ্যই খাড়া করা গেল যে কেন এটা হচ্ছে, সেটা আমরা পড়বো পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে। পরবর্তীকালে তোমরা পড়েছো লং ফর্ম পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিফের সেই যে ছোটখাটো পিরিয়ডিক টেবিল যেখানে 7টা পর্যায়, 7 পিরিয়ড আর 9টা গ্রুপ ছিল। গ্রুপের মধ্যে অবশ্য 1 থেকে 7 অবধি সাব গ্রুপ ছিল এক জায়গাতেই। সেইটাকে স্প্লিট করে অনেক চওড়া এখন লং ফর্ম মডার্ন পিরিয়ডিক টেবিল বানানো হয়েছে।
এই পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলেন বোর। এই যে বোরের কথা আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারের, সেই বোর এই পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিলেন। কিসের ওপর ভিত্তি করে বানিয়েছিলেন? ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে বানিয়েছিলেন। বোর পিরিয়ডিক টেবিলটাকে কিসের ওপর ভিত্তি করে বানিয়েছিলেন? ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ভিত্তি করে বানিয়েছিলেন। তাই এটাকে বোরের পিরিয়ডিক টেবিল বলে। তোমরা যখন মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল এবং বোরের পিরিয়ডিক টেবিলকে পাশাপাশি রেখে যদি দেখো, তাহলে প্রথমেই যে জিনিসটা নজরে পড়া উচিত সেটা হচ্ছে বোরের পিরিয়ডিক টেবিলটা অনেক চওড়া মেন্ডেলিফের চাইতে। কেন জানো? কারণ বোর সাবগ্রুপগুলোকে এক জায়গায় বেঁধে রাখেননি, সাবগ্রুপগুলোকে আলাদা করেছিলেন এবং সাবগ্রুপ হিসাবে না, তাদের একটা গ্রুপের মর্যাদা দিয়েছিলেন। তার ফলে বোরের যে মডার্ন যে লং ফর্ম পিরিয়ডিক টেবিল, সেখানে অনেকগুলো গ্রুপ আছে, একদম 1 থেকে 18, তার 18 নম্বর গ্রুপ পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 করে একদম 18 নম্বর গ্রুপ। এই হিসাবটা তুমি মেন্ডেলিফ থেকেও পাবে। মেন্ডেলিফের 1 থেকে 7 নম্বর গ্রুপে 2টো করে সাব গ্রুপ ছিল। তাহলে কত হলো? 7 2 14। আমি যদি সাব গ্রুপ না রেখে সবগুলোকে গ্রুপে তুলে দিই, তাহলে 7 2 14। মেন্ডেলিফ 8 নম্বর গ্রুপে 3টে এলিমেন্ট রেখেছিলেন, বোর রাখলেন না, উনি সবকে আলাদা আলাদা করে দিলেন, 8 9 10 করে দিলেন। ঠিক আছে, তাহলে 3টে ওখানে বেরিয়ে গেল, 14 আর 3 17, আর 0 গ্রুপটাকে 18 নম্বর গ্রুপে নিয়ে যাওয়া হলো। এরকম করে অনেক চওড়া হয়ে গেল পিরিয়ডিক টেবিলটা। বুঝতে পেরেছ? তো প্রথমে আমরা যে জিনিসটা একটু স্মরণ করে নিই, পিরিয়ডিক টেবিলের যে ফার্স্ট পিরিয়ড, পিরিয়ডিক টেবিলের ফার্স্ট পিরিয়ড, তাতে কটা এলিমেন্ট থাকে? ফার্স্ট পিরিয়ডে থাকে 2টো এলিমেন্ট, এক হচ্ছে হাইড্রোজেন আর 2 হচ্ছে হিলিয়াম। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন আর 2 নম্বর শেষ লাস্ট এলিমেন্ট হচ্ছে হিলিয়াম। এটাকে কি বলে? এটাকে বলে ভেরি শর্ট পিরিয়ড। এটাকে বলে ভেরি শর্ট পিরিয়ড, অতি হ্রস্ব পর্যায়। এতে মাত্র 2টো এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্ট কে? হাইড্রোজেন। শেষ এলিমেন্ট কে? হিলিয়াম। এরপর সেকেন্ড পিরিয়ডে এসো। সেকেন্ড পিরিয়ডে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে লিথিয়াম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, আর লাস্ট এলিমেন্ট হচ্ছে নিয়ন, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। এখানে মোট কতগুলো এলিমেন্ট থাকে? এখানে মোট 8টা এলিমেন্ট থাকে। সেকেন্ড পিরিয়ডে মোট এলিমেন্টের সংখ্যা কত? 8। এটাকে কি বলে? এটাকে বলে শর্ট পিরিয়ড, হ্রস্ব পর্যায়। এটাকে বলে শর্ট পিরিয়ড বা হ্রস্ব পর্যায়। এরপর 3 নম্বর পর্যায়, সেটা শুরু হয় সোডিয়াম দিয়ে, অ্যাটমিক নাম্বার 11, শেষ হয় আর্গন দিয়ে, অ্যাটমিক নাম্বার 18। মোট কটা এলিমেন্ট আছে? এখান থেকে এখানে 8টা এলিমেন্ট, 8 এলিমেন্ট। এখানেও 8টা, এখানে কিন্তু 2টো। তাহলে এটাও তোমার শর্ট পিরিয়ডের মধ্যে পড়ছে। তুমি হিসাব করে দেখো, লিথিয়াম 3 অ্যাটমিক নাম্বার, 3 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাও। লিথিয়ামের পর কি? বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, 5 6 এগুলো কি অ্যাটমিক নাম্বার। নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10। বুঝতে পেরেছো? সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, এরকম করে 8 নম্বর মৌল হচ্ছে আর্গন, তার অ্যাটমিক নাম্বার কত? 18। তাহলে প্রথমটা ভেরি শর্ট পিরিয়ড, এটা শর্ট পিরিয়ড, এটাও শর্ট পিরিয়ড। তারপরেরটা কি? আর্গনের পর আসছে তোমার পটাশিয়াম 19, আর লাস্ট এলিমেন্ট হচ্ছে ক্রিপ্টন 36। ক্রিপ্টন হচ্ছে 36। তাহলে মোট কটা এলিমেন্ট হলো? এখানে তুমি মোট দেখবে 18টা এলিমেন্ট হয়েছে। টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত? টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 18। এটাকে বলছে লং পিরিয়ড। অ্যাটমিক নাম্বার হিসাব করে দেখবে 19 থেকে 36, 18। ক্রিপ্টনের পর কি আসছে? রুবিডিয়াম। কত অ্যাটমিক নাম্বার? 37। পিরিয়ড শেষ হচ্ছে, লাস্ট এলিমেন্টটা কি? জেনন। অ্যাটমিক নাম্বার কত? 54।
কতগুলো এলিমেন্ট? 18টা। এটাও একটা লং পিরিয়ড। ঠিক আছে, এর পরের পিরিয়ডটা কি হবে? রুবিডিয়ামের পর আসবে সিজিয়াম 55 এবং শেষ হবে র্যাডন 86। মোট এলিমেন্ট কত? 32টা। এটাকে বলে ভেরি লং পিরিয়ড। এটাকে কি বলে? এটাকে বলছে ভেরি লং পিরিয়ড। এবং শেষ পিরিয়ড যেটা র্যাডনের পর আমার ফ্রান্সিয়াম 87 থেকে শুরু করে লাস্ট যেটা এলিমেন্ট হয়েছে 118, আমি এক্স দিয়ে লিখলাম, এটাও আবিষ্কার হয়েছে 118। মোট 32টা এলিমেন্ট এখানে জায়গা পাবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে হাইড্রোজেন আর হিলিয়াম দুটো ভেরি শর্ট পিরিয়ড, তারপর দুটো পর্যায়ে আছে, একটা লিথিয়াম থেকে নিয়ন, একটা সোডিয়াম থেকে আর্গন। দুটোই হচ্ছে শর্ট পিরিয়ড, 8টা করে মৌল থাকে। তারপর পটাশিয়াম থেকে শুরু হয়ে তোমার ক্রিপ্টন, রুবিডিয়াম থেকে শুরু হয়ে জেনন। 18টা করে মৌল আছে, লং পিরিয়ড। এবং তারপরে সিজিয়াম 55 থেকে র্যাডন 86 এবং ফ্রান্সিয়াম 87 থেকে এক্স, নতুন এলিমেন্টের নামটা আমি লিখে দিই, অ্যাটমিক নাম্বার 118। 32টা করে এলিমেন্ট আছে, তার মানে ভেরি লং পিরিয়ড। এখন দেখো, এই যে পিরিয়ডিক টেবিল আমি তো আগেই বলেছি, এটা কে বানিয়েছিলেন? বোর। কিসের ভিত্তিতে বানিয়েছিলেন? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। তো সেই ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন, যে আগের চ্যাপ্টারে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে পড়িয়েছি, সেই ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন ফার্স্ট পিরিয়ডে দুটোই এলিমেন্ট থাকবে, দুয়ের বেশি থাকবে না। কেন সেকেন্ড পিরিয়ডে 8টাই থাকবে, 8-এর বেশি থাকবে না। কেন থার্ড পিরিয়ডে 8টাই থাকবে, 8-এর বেশি থাকবে না। কেন ষষ্ঠ পর্যায়ে 32টা থাকবে, 32-এর বেশি থাকবে না। এবং সেই যুক্তি ধরে আমরা যদি অষ্টম কোনো পর্যায়ে পিরিয়ডিক টেবিল, দেখো এখন যদি নতুন কোনো মৌল আবিষ্কার হয় তাহলে পিরিয়ডিক টেবিলে কিন্তু আর তুমি জায়গা দিতে পারবে না, স্থান বাড়াতে হবে। যদি আর একটা পর্যায় যুক্ত করা যায়, অষ্টম পর্যায়ে 8th পিরিয়ড, তাহলে সেখানে কতগুলো এলিমেন্টকে জায়গা দেয়া যেতে পারে সেই নিয়ে একটা প্রেডিকশন ও ইলেকট্রনিক কনফিগারেশনের ভিত্তিতে করা যায়। বুঝতে পেরেছো? তো আমরা অবশ্যই সেটা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং জিনিস, মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে, দেখবে যদি জিনিসটা বুঝতে পারো, মুখস্থ করতে হয় না। আর একটা কথা তোমাদের হয়তো মাস্টারমশাইরা নিচু ক্লাসে বলেছেন বা বলেননি, আমি বলি, পিরিয়ডিক টেবিল যত দখলে থাকবে তত কিন্তু কেমিস্ট্রি, বিশেষত ইনঅর্গানিক কেমিস্ট্রির খুব সুবিধে। পিরিয়ডিক টেবিলের পরে দেখবে তুমি, কিছুটা পিরিয়ডিক টেবিল পড়ানোর পরেই আমি ইনঅর্গানিক গ্রুপ স্টাডি তোমাদের বই যে আছে সেগুলোকে উল্লেখ করব নানান জায়গা থেকে, এবং কিছুটা ইনঅর্গানিক পড়ানো এই সূত্র ধরে শুরুও হয়ে যাবে। সেজন্য পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করে ফেলা, মুখস্থ করাটা একটা বেশ কঠিন কাজ। তোমাদের 12 ক্লাসে আমি এতটা কখনো করতে বলি না, কিন্তু কতগুলো জিনিস তো করা যায়। গোটাগুটি পিরিয়ডিক টেবিলটা মুখস্থ না করলে অনেকটা করা যায়। যেমন ধরো আমি এক এক করে তোমার দুটো গ্রুপ কিন্তু এখানে লিখে ফেলেছি। তোমার মোট কটা গ্রুপ আছে জানো? 18টা গ্রুপ আছে। তার মধ্যে দুটো গ্রুপ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এক্স, এবং তাদের অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেন 1, লিথিয়াম 3, হিসাব খুব পরিষ্কার। হাইড্রোজেনের পর হিলিয়াম 2, লিথিয়াম 3, লিথিয়ামের পর 8th এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, সেটা 11 হবে। সোডিয়ামের পর 8th এলিমেন্ট হচ্ছে পটাশিয়াম, সেটা 19 হবে। পটাশিয়ামের পর 18th এলিমেন্ট হচ্ছে রুবিডিয়াম, সেটা 37 হবে। রুবিডিয়ামের পর 18th এলিমেন্ট হচ্ছে সিজিয়াম, সেটা 55 হবে। 37 আর 18 55, 55 আর 32 87, সুতরাং ফ্রান্সিয়াম 87 হবে, অন্য কিছু হতে পারে না। এইখানেই তোমার দুটো গ্রুপ হয়ে গেল। তুমি যদি এরকম একটা একটা করে গ্রুপ ধরে ধরে
মানে মুখস্থ মানে তোমাকে পড়তে হবে, গ্রুপ স্টাডি তো তোমার ইনঅর্গানিকে করতেই হবে। তুমি দেখবে অনেকখানি পিরিয়ডিক টেবিল তুমি নিজের আয়ত্ত করে ফেলেছো, একদিনে হবে না, এটা করতে হবে মন দিয়ে, 1-5-1.5 মাস সময় লাগবে, কিন্তু অনেকখানি পিরিয়ডিক টেবিল তুমি দেখবে তুমি ধাতস্থ করে ফেলেছো, এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার মনে থাকছে, জিজ্ঞাসা করতে হচ্ছে না কাউকে, একটু মন দিয়ে পড়লে। ঠিক আছে, এই আমার পিরিয়ডিক টেবিলের ফার্স্ট ক্লাস, এখানে আমরা একটু ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা অবশ্যই ডিসকাস করব যে বিভিন্ন এলিমেন্ট, ধরো সোডিয়াম, আমাকে কোশ্চেন করলো সোডিয়ামের পিরিয়ডিক টেবিলের পজিশন কোথায়, আয়রনের পিরিয়ডিক টেবিলের পজিশন কি, পজিশন মানে হচ্ছে সে কোন পিরিয়ডের কোন গ্রুপে আছে এটা বলো, বা ম্যাঙ্গানিজ কোন পিরিয়ডের কোন গ্রুপে আছে এটা বলো। এইটা কি করে বার করা যায় সেটাই আমরা পরের ক্লাসে শিখবার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।